অপ্রিয় লেখিকা রায়কথা পর্ব ১৯। মাহিরের চেতনায় একেবারে ফিরল না। প্রথমে তার মস্তিষ্কের চারপাশ জুড়ে নিরেট অন্ধকার ছিল। তার মনে হয় সে অনেক গভীরে পানির তলদেশে আটকে আছে, কোনোভাবেই ওপরে উঠতে পারছে না, বুক ভরে শ্বাস নিতে পারছে না। এরপর এলো ব্যথা। ব্যথাটা ধীরে নয়, সাপাটে আঘাত করল। চোখ খোলার আগেই মাথার ভেতরে তীব্র দপদপানি শুরু হলো। প্রতিটা হৃদস্পন্দনের সাথে সাথে মনে হতে থাকে খুলির ভেতরে কিছু একটা দুমড়ে দুমড়ে যাচ্ছে। হাতের গভীর জ্বালা পোড়া আর আড়ষ্ট ভাব কনুই থেকে আঙুল পর্যন্ত চাবুকের মতো খেলে গেল। হাতটা শক্ত করে মোড়ানো, নড়াচড়ার ক্ষমতা নেই। শুধু আঙুলগুলোই একটু নড়ানোর চেষ্টা করতেই পুরো হাত বেয়ে যন্ত্রণার স্রোত বয়ে গেল। ঘটনা মনে পড়তেই মাহিরের মনে আতঙ্ক দানা বাঁধল। অবশেষে চোখের পাতা দুটো অনেক কষ্টে খুলে গেল। বাইরের আলো ভেতরের মতো চোখে এসে বিঁধল। সব ঝাপসা দেখাচ্ছে। সে স্থির হয়ে গেল, অপেক্ষা করল। নিঃশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস। ধীরে ধীরে সব কিছু একটু থিতু হতে শুরু করলো। অন্তত এইটুকু বোঝার জন্য যথেষ্ট যে সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। বাতাসের গন্ধটাই সেটা নিশ্চিত করে দিল। ডেটল ঔষধ আর ধাতব গন্ধ বাতাসে মিশে আছে। হৃদস্পন্দন কিছুটা স্বাভাবিক হয়ে এলো, কিন্তু বুকের ভার কমল না। তার নিজেকে অসহায় ও নিরুপায় মনে হলো। পৃথিবীটা তার জন্য এত কঠোর কেন? বিশাল ধারিত্রীতে তার জন্য একটু সুখ, শান্তি ও সুরক্ষা থাকতে পারে না? সহসায় মাহির টের পেল সে একা নয়, পাশে কেউ একজন আছে, খুব কাছে আছে। ঝাপসা দৃষ্টির ভেতর দিয়ে সে দেখতে পেল তাকে। বিছানার পাশে বসে থাকা একটা অবয়ন, মাথা ক্লান্তিতে হেলান দিয়ে রেখেছে। মাহিরের মনে হলো এটা হয়তো বিভ্রম, মনের কোণে কারসাজি অথবা স্বপ্নের কোনো রেশ। কারণ আয়না কেন এখানে থাকবে? কিন্তু এরপর দৃষ্টিটা আরেকটু পরিষ্কার হলো। সব কিছু সত্যি হয়ে ধরা দিল। আয়না সত্যিই আছে, এত কাছে যে তার উপস্থিতিটা মাহিরের শরীরের যন্ত্রণার চেয়েও বেশি গভীর হয়ে অনুভূতি হতে লাগলো। আর তারপরই সে অঘটন ঘটালো। পরীক্ষায় কোনো দিন চিট না করলেও সংসারের অগ্নি পরীক্ষা নীতি ধরে রাখা যায় না। সে অস্পষ্ট স্বরে কাতরে উঠল। আয়না মন্দ্র স্বরে বলে, নড়াচড়া কেন করছো? মাত্র ক্যানুলা খোলা হয়েছে, খুব যন্ত্রণা হচ্ছে। হাতটা তুমি ধরলে মনে হয় ব্যথাটা কমে যাবে। একটু চেষ্টা করে দেখবে? আয়না তাও ভ্রু কুঁচকে রাখল। মাহির দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আয়নাকে কাছে আনার চেষ্টা করল। একই সাথে ব্যথাতুর ভঙ্গিও ছাড়ল না। আয়না হার মেনে ধপ করে তার পাশে বসল, বেশ কাছেই বসল। মাহিরের হাতটা বেডে নামিয়ে বলল, হয়েছে, আর বাচ্চামি করতে হবে না, চোখ বন্ধ করে রেস্ট নাও। আই ডোন্ট ট্রাস্ট ইউ। একটু আগেই তো বেরিয়ে গিয়েছিলে, তোমার সেন্স ফিরেছে তা জানাতে তো না? মাহির প্রতি উত্তর করল না। আয়নার হাত এখন তার আয়ত্তে, এতটা জোরে ধরেছে যে আয়নার মৃদু স্বরে বলতে হয়, হাতে ব্যথা পাবে তো? মাহির বলল, সরি, আমি আসলে এরকম পরিবেশে তোমাকে দেখে উইয়ার্ড বিহেভ করেছি। তোমাকে কে জানিয়েছে? আয়না ছোট করে বলল, রফিক সাহেবের কথা। মাহির বলল, বুঝেছি, আসলে টেনশনের কিছু নেই, অ্যাক্সিডেন্ট তো এরকম হতেই থাকে। তুমি কি ভয় পেয়েছিলে? আয়না মুখ গম্ভীর করে বলল, মোটেই না, চিল মুডে ছিলাম। তার বলার ভঙ্গি শুনে মাহির হেসে উঠল আর তার পর মুহূর্তে ব্যথায় কোঁকিয়ে উঠল। আয়না বিড়বিড় করে বলল, হাড় গোড় ভেঙে একসার করেছ, তাও ভাব দেখাচ্ছ কিছুই হয়নি? এই লোক যে কী ধাতু দিয়ে তৈরি তা জানতে ইচ্ছুক আয়না। সে বলল, তোমার কলিগরা বাইরে আছে, কথা বলবে বোধ হয়।
আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি। আয়না, কি? মাহির নিরীহ ভঙ্গিতে আমতা আমতা করে বলল, চুলের খোপা খুলে গেছে তো, দ্রুত একটু বেঁধে ফেলো না। আয়না নিরীহ ব্যক্তির দিকে তাকিয়ে রইল, তারপর ফিক করে হেসে চুল খোপা করতে ব্যস্ত হলো। ফার্মেসি থেকে ফেরার পথে আয়নার হাত দুটো অবশ হয়ে আসছিল। ইঞ্জেকশন, ট্যাবলেট, স্যালাইন, এত সব এখন মাহিরের রোজ দিনের সঙ্গী হবে। রাতের সেই আতঙ্কটা ভোরের আলোতে ফিকে হয়ে গেছে। জেনারেল ওয়ার্ডের দরজার কাছে এসে আয়না হঠাৎ থমকে গেল। পর্দার ওপাশ থেকে বেশ কয়েকজনের কথা বলা শব্দ আসছে। মাহিরের সাথে কয়েকজন লোক কথা বলছে, সম্ভবত তার অফিসের সহকর্মীরা। আয়না ভেতরে ঢুকতে গিয়ে এগুলো না। ভেতরের আলোচনার স্বর খুব নিচু, কিন্তু টান টান উত্তেজনা স্পষ্ট। সে পা না বাড়িয়ে আড়ালে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। 12 লাখ টাকার ক্যাশ ছিল তোমার কাছে, তাই না মাহির? শরীফ সাহেবের কণ্ঠ। কথাটা তীরের মতো এসে আয়নার কানে বিঁধল। 12 লাখ টাকা? আয়নার আঙুলগুলো ঔষধের ব্যাগের উপর শক্ত হয়ে বসল। ভেতর থেকে মাহিরের গলা শোনা গেল, হ্যাঁ। আরেকজন দ্বিধা নিয়ে বলল, ম্যানেজমেন্ট ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। অফিসের টাকা, এইটা ছোটোখাটো কোনো অ্যামাউন্ট না মাহির ভাই। আরেকজন দ্রুত বলে উঠল, দম বন্ধ, পরিস্থিতিটা সামাল দিতে চাইছে। আমি আশেপাশে খোঁজ নিয়ে দেখেছি, ফুটপাথের ওরা বলল 4 জন ছিল মনে হয়, হঠাৎ করে ঘিরে ফেলেছিল। ব্যাগটা নিয়ে টানাটানি শুরু করতেই মাহির ভাই শক্ত করে ধরে রেখেছিলেন, ছাড়েনি। ধারালো অস্ত্র ছিল সবার কাছে। তারপর পেছন দিক মাহির ভাইয়ের থেকে মাথার আঘাত করে একটা বাইকও ছিল, ওরা পালানোর সময় ধাক্কা দিয়ে চলে যায়। আয়নার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাহলে এটা কোনো অসাধারণ দুর্ঘটনা ছিল না, টার্গেটেড অ্যাটাক, ছিনতাইয়ের চেষ্টা। আর মাহির এটাই ছিল মাঝখানে। ভেতরে আবার মাহিরের গলা শোনা গেল, যা হয়েছে হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। কথাটা শান্ত শোনালেও যেন সে ইচ্ছে করেই আলোচনা মোড় ঘুরিয়ে দিতে চাইছে। আরেকজন ধীর গলায় বলল, তবুও থানায় তো একটা স্টেটমেন্ট দিতে হবে। আর এই টাকাটা কি যে মরার বিপদ আসলো লসের মধ্যে। আমি সামলে নেব। মাহির মাঝপথেই তাকে থামিয়ে দিল, স্বরে ক্লান্তি আর হতাশা স্পষ্ট। আর কোনো কথা হলো না। আয়না আর বাইরে দাঁড়িয়ে থাকাটা ঠিক মনে করল না। সে পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো। তাকে দেখা মাত্রই মাহির সরাসরি তাকালো। ওর চোখে এক ঝলক বিস্ময় ফুটে উঠল। পরক্ষণেই সেটা মিলিয়ে গিয়ে স্বাভাবিক হয়ে গেল। ঘরের বাকি লোকগুলো চুপ হয়ে গেল, কেউই কিছু বলল না। মাহির না, আয়না। আয়না নিঃশব্দে বিছানার পাশে টেবিলে ওষুধগুলো নামিয়ে রাখলো। একটার পর একটা ফাইল সাজাতে লাগলো সে। হাতগুলো স্থির দেখালেও তার ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। একজন সহকর্মী এগিয়ে এসে বলল, ভাবি, আপনি অনেক কষ্ট করেছেন রাতে। আমরা তো আসতাম, কিন্তু খবরটা পেতে দেরি হয়ে গেল। আয়না শুধু হালকা মাথা নেড়ে তাকে থামিয়ে দিল। কথা বাড়ানোর মানসিকতা তার নেই। রফিক সাহেব সান্ত্বনার সুরে বলল, আপনি ভয় পাবেন না ভাবি, মাহির ভাইয়ের অবস্থা এখন স্টেবল। আয়না এবার খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, ডাক্তার দেখে কি বলেছেন? মাহির উত্তর দিল না। অন্য একজন সহকর্মী বলল, অবজারভেশনে রাখতে বলেছেন অন্তত আরও একটা দিন। ঠিক তখনই ওয়ার্ডের ডাক্তার ঢুকলেন। তিনি ফাইলটা কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখলেন, তারপর মাহিরের দিকে তাকালেন। কেমন লাগছে এখন? ম্যানেজেবল, মাহির ছোট করে উত্তর দিল। ডাক্তার মাথা নাড়ালেন। হেড ইনজুরি হয়েছে, মাইন্ড কনকাশন, হাতের ফ্র্যাকচার আর পাঁজরের চোট, এগুলো হেলাফেলা করার মতো না। অন্তত 24 ঘন্টা আপনাকে কড়া নজরে রাখতে হবে। একটু থেমে তিনি আবার যোগ করলেন, আজ ডিসচার্জের কথা ভুলেও ভাববেন না। মাহির কোনো কথা বলল না। ডাক্তার বেরিয়ে যেতেই সে সোজা হয়ে বসার চেষ্টা করলো। তার কপালে ব্যথার রেখা
ফুটে উঠলেও কণ্ঠস্বর স্বাভাবিক। আমি আজই বাড়ি যাব। পাশে দাঁড়িয়ে থাকা নার্স চমকে উঠে বললেন, কিন্তু স্যার, এটা একদমই সেফ না। মাহি সপাটে কেটে দিল, আমি দায়িত্ব নিয়েই ডিসচার্জ চাইছি। সহকর্মীদের একজন অনুরোধ করলো, মাহির ভাই, জেদ করবেন না, একটু থেকে যান। অফিসের দিকটা যদি আমরা সামলে নিতে। মাহির চোখ তুলে তার দিকে তাকালো। আমি বলেছি আমি ঠিক আছি, আমাকে বাড়ি যেতে হবে। আপনারা প্লিজ দুশ্চিন্তা করবেন না। তার গলার স্বরে অটল জেদ ছিল যে তার কেউ কথা বলার সাহস পেল না। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আয়না এতক্ষণ এক পাশে দাঁড়িয়েছিল। সে কিছু বলেনি। প্রথমে তার মনে হয়েছিল এটা মাহিরের চিরচেনা জেদ, কিন্তু এখন তার মনে হচ্ছে না এটা কেবল জেদ নয়, এর পেছনে কোনো হিসাব আছে। হাসপাতালের বিল, অফিসের খোয়া যাওয়া টাকা, নাকি দুটোরই চাপ। মাহির কিছুই বলছে না, কিন্তু আয়না যেন তার না বলা কথাগুলো পড়তে পারছিল। আয়না মাহিরের বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। কোনো তর্কে গেল না সে, উল্টো খুব নিঃশব্দে জিনিসপত্র গোছাতে শুরু করলো। ওষুধগুলো ব্যাগে ঢুকালো, চাদরটা ভাঁজ করলো। সে বুঝে গেছে এই হাসপাতালে থাকায় এখন মাহিরের জন্য শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাহির এক দৃষ্টিতে আয়নার হাতের কাজ দেখছিল। সে চুপ করে রইল, একটা শব্দ উচ্চারণ করলো না। শুধু কয়েক সেকেন্ড বেশি সময় নিয়ে আয়নার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে চোখ সরিয়ে নিল। এক অদ্ভুত নীরব বোঝাপড়া যেন এই মুহূর্তেই তাদের মধ্যে তৈরি হয়ে গেল। আয়না বলল, আমি বিল ক্লিয়ার করে আসি। মাহির ব্যস্ত হয়ে বলল, আমিনকে আসতে। আয়না বলল, কাউকে ডাকা প্রয়োজন নেই, আমি করতে পারবো। বাড়ি যেতে চাইলে আর কোনো কথা বলো না। মাহিরকে বাড়িতে দেখে সবাই বেশ অবাক হলো। মনসুর আলম বললেন, ডিসচার্জ দিল? আমি মাত্রই বেরুতে গিয়েছিলাম, হাঁটুর ব্যথার জ্বালায় শ্বাস ফেলতে পারছিলাম না। মাহির বলল, ঔষধ কিন্তু কিনে রেখেছিলাম, ক্রিমটাও আছে। রাবানো আহত নাতিকে দেখে হা হুতাশ করলেন। যেই জালিম অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে তার মা বাপের সাথে বিচারের দিনে বোঝাপড়া করার অঙ্গীকার করলেন। ডালিমের নানা দাদাকেও সাপ সাপান্ত দিতে কমতি রাখলেন না। নিশ্চয় বংশের দোষ এটা। রামিন বলল, কবর থেকে 14 গুটিকে গালাগাল করা বাদ রয়ে গেছে বুড়ি। তিনি তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন। আয়না বলল, ওকে রুমে নিয়ে যাই, রেস্ট থাকতে হবে, এখানে বসবে না। না, একবার ঘরে যাওয়ার বেটার, কেউ দেখতে চাইলে উপরে আসলেই হবে। রামিন সাহায্য করলো মাহিরকে। আয়নার হাতে হাসপাতালের একগাদা জিনিসপত্র। এতটুকু সিঁড়ি বাইয়ে মাহিরের ঘাম ছুটে গেল। কিভাবে দুদিনের মধ্যে অফিস জয়েন করবে এই ভেবে তার দুশ্চিন্তা বেড়ে গেল। রামিন চলে যাওয়ার পর আয়না জানালাগুলো খুলে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত দুপুরবেলায় এই সময়টায় প্রখর রোদ উঠেছে, আর সাথে আছে অসহ্যকর ভাবসা গরম। মাহির তাকে ছোটাছুটিতে দেখে বলল, তুমি একটু বসো তো, নইলে কিন্তু নিজেও অসুস্থ হবে। আয়না টেবিল ফ্যান এনেছে দোতলা থেকে, সেটা মাহিরের দিকে ফিক্স করে তার কাছে বসলো। একটু পানি খাবে? মাহির না সূচক মাথা নাড়ল। মাহির বলল, রিসিপ্টগুলো দেখালে না কিন্তু। আয়না বলল, সেটা খুব জরুরি কিছু নয়, পরে দেখলেও চলবে। কেন তো ভাবছো? মাহির কি করে তা বলবে? আয়নার টাকা খরচের ব্যাপারটা সে স্বাভাবিকভাবে নিতে পারে না, অপরাধবোধ কাজ করে। তাহলে কি সেও তাকে খুব কাছের ভাবতে পারছে না? তার নিজস্ব ভাবনার মধ্যেও ত্রুটি আছে। আয়না বলল, হসপিটাল ছাড়া নিয়ে জেদ করাটা খুবই চাইল্ডিশ ছিল। বাড়িতে থাকলে সন্ধ্যা নামলেই তোমার পা শিরশির করবে পেন্ডিং কাজগুলো ধরতে। সেরকম কিছুই আশা রেখো না। কমপ্লিট বেড রেস্ট মানে কমপ্লিট বেড রেস্ট, নাথিং লেস। মাহিরের অধরে তৃপ্তির হাসি। সে চোখ বন্ধ করে বলল, তুমি খেয়াল করছো এখন তুমি আমার সাথে কত কথা বলো?
আয়না বলল, কি বলতে চাও? আগের বলতাম না? কম বলতে, দায়সারা ভাবে বলতে, প্রাণহীন শোনাতে, যেন কথাটা শেষ করতে পারলেই মুক্তি, দায়িত্ব থেকে মুক্তি, আশা থেকে মুক্তি, মাহিরের থেকে মুক্তি। আয়না বিব্রত হলো। সে জানতে চাইল, আর এখন? মাহির বলল, এখন এখন তোমার কপতি নদীর কলকল ধ্বনির মতো শোনায়, সুরেলা পাখির কিচিরমিচিরের মতো মনও হয়। যা কিছু শুনতে মিষ্টি লাগে, আপন লাগে, ঠিক একদম সেসবের মতো শোনায়। আয়না অপলক তাকিয়ে থাকে। ভদ্রলোকের মুখ খুলেছে অনেক দিন হলো, এরপর থেকে শুধু উন্নতি হচ্ছে। অবলীলায় কি কি যেন বলে আয়নাকে কিংকর্তব্য বিমূঢ় করে দেয়। আমি একটু ঘুমাবো, তুমি এখানেই থাকবে কেমন? আয়না বলল, ঠিক আছে, যাব না কোথাও। কাজে ডাকলেও যাওয়া প্রয়োজন নেই। ঠিক আছে, যাব না। আই উইল স্টে উইথ মাহির। নিশ্চিন্তে ঘুমোতে পারো তুমি। মিনি উকি দিয়ে বলল, ভাইয়া এখনও ঘুমাচ্ছে? আয়না বলল, কথা বলতে এসেছিলে মিনি? গভীর ঘুমে মনে হচ্ছে। টায়ার্ড যে, তবে একটু পরেই ডেকে তুলবো। টাইমলি ওষুধ খেতে হবে। আয়না তা নিয়ে কোনো উত্তর দিল না, শুধু বলল, ওনাকে বলো এখন একটু ভালো, তবে স্ট্রেস নেওয়া যাবে না। মিনি বলল, জানো ভাবি, ভাইয়াকে কখনো আমি সিক দেখিনি। যখন থেকে আমাদের বাড়িতে আসলো সব সময় ফিট দেখতাম, এখন এরকম সিক দেখে খুব খারাপ লাগছে। আগে তোমার ভাইয়া কোথায় থাকতো? তাদের বাসায়। সেখানে চাচু চাচির সাথে থাকতো। আমার মনে নেই তাদের কথা। মাও কিছু বলে না। কেন বলে না কেউ জানো? না, আর আমারও তেমন কোনো স্মৃতি নেই তাদের নিয়ে। খুব ছোট্ট ছিলাম তো, বাড়িতে কখনো জিজ্ঞেস করলে বকা খেতে হতো। রায়হান ভাইয়া বলতো অনেক দিন পর্যন্ত নাকি রিপোর্টরা ঘুরঘুর করতো। মা বাবাকে জ্বালাতেন কত। ভাইয়াকে তো স্কুলেও তাকে এর জন্য কথা শুনতে হতো। তাই তো সে মাহির ভাইয়াকে পছন্দ করতো না একদম। আসলে সবার জীবনে স্বাভাবিক হতে অনেক সময় লেগে যায়। আয়না প্রশ্ন করার আগেই মিনি কাছে এসে ফিসফিস করে বলে, জানো না তাই না? ছোট্ট চাচ্চু তো সুইসাইড করেছিল। কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বুড়ি তোমার ভুলভাল বলেছিল।